দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আমাদের আজকে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, যেটি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে যে ম্যানমেড ফেব্রিক নিয়ে, এবং এই ম্যানমেড ফেব্রিক থেকে তৈরি পোশাক প্রায় $7 বিলিয়ন উপরে বাংলাদেশ বাইরে এক্সপোর্ট করে থাকে। এবং ইরান যুদ্ধের কারণে এখানেও এক ধরনের প্রভাব পড়তে যাচ্ছে বলে আমরা মনে করছি, এবং তার ভিত্তিতেই একটি স্টোরি করা হয়েছে। এই স্টোরি নিয়ে আমি আমার সহকর্মী আলামিন রুবেলের সঙ্গে আলোচনা করব। আলামিন রুবেল, সংক্ষেপে যে ম্যানমেড ফেব্রিকের বিষয়টা কি যদি বলবেন, এবং তারপরে এই স্টোরিটা কেন স্পেশাল স্টোরি? ম্যানমেড বলতে যেটা বোঝায় সেটা হলো কৃত্রিম তত্ত্ব, এটা বাংলায় যদি বলি। আর মানে এমনি দর্শকের জন্য যেটা বলি সেটা হলো যে পলিস্টার, মানে পলিস্টার কাপড়, কটন, আর একটা হলো ম্যানমেড। এই দুইটা হলো নিট ফ্যাক্টরির সাথে মেইনলি ইনভলভ। তো এটা আমি এক্সপোর্ট ডাটা দেখে দেখে যেটা বুঝলাম সেটা হলো যে প্রায় ডিসেম্বর পর্যন্তই 3.67 বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে 7 বিলিয়নের উপরে এই এক্সপোর্ট হয় বাংলাদেশের। তো এই মানে ফিনিশ গুড, মানে এই আপনার টি শার্ট বা শার্ট বলেন, যেটাই বলেন, এটার ফেব্রিক্সটা আনা হয় বাইরে থেকে, মূলত চায়না থেকে মেইনলি। তো চায়না থেকে যখন আনা হয়, চায়নাতে এই যুদ্ধের কারণে আমরা দেখতে পাচ্ছি, মানে এক্সপোর্টার যারা আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি যে তারা বলছেন যে অলরেডি 40% আপনার পেট্রোলিয়ামের দাম বেড়ে গেছে। তার মানে যেটা $70 ছিল ব্যারেল পার ব্যারেল, সেটা এখন $101 হয়ে গেছে। এই 40% পেট্রোলিয়ামের দাম বাড়ার কারণে এই মানে আপনার ফেব্রিক্সের দামও প্রায় 15 থেকে 20% হারে বাড়বে। আপনি সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা করতেন, যে ধরেন এই ক্রুড অয়েলের সঙ্গে বা পেট্রোলের সঙ্গে ফেব্রিক্সের কি সম্পর্ক? এই মানে ফেব্রিক্সটা হলো মূলত হলো মানে আপনার পলেস্টার হলো দিয়ে আপনার প্লাস্টিক থেকে তৈরি করা। প্লাস্টিক হলো আপনার প্লাস্টিক বানানোর সময় সুতা যখন বানায় তখন এটা পেট্রোলিয়াম কেমিক্যাল ইউজ করে। পেট্রোলিয়াম এটার সাথে ইনভলভ, মানে একবার সরাসরি, মানে ধরুন অন্যান্য ফ্যাক্টরি যেমন আপনি নিট ফ্যাক্টরিতে কী হয়, শুধুমাত্র ডিজেল দিয়ে আপনি কারখানা চালু রাখার জন্য বা লাইটিং বা বিদ্যুৎ এগুলো জেনারেশন চালানোর জন্য ব্যবহার করা। আর এই পেট্রোলিয়াম হলো আপনার একবারে সরাসরি এই পলিস্টার প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়, কেমিক্যাল যেটা। পেট্রোলিয়ামের দাম বাড়বে, ধরুন 40% এখন বাড়ছে, এটার সাথে আপনার মিনিমাম 15 to 20% পলিস্টার কাপড়ের দামও বাড়বে। তো এইটার কারণে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের সাথে, বেশ কয়েকজন মালিকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে এখনও পর্যন্ত তারা মানে এখন যেই ফেব্রিক্সটা আমাদের বাংলাদেশে ঢুকছে বা অলরেডি ঢুকে পড়ছে, সেগুলো আগে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে অর্ডার দেওয়া ছিল, যার কারণে ওরা এখনও দাম বাড়ায়নি। কিন্তু যদি ধরেন নেক্সট টাইম যেগুলো বুক করা আছে, যেমন অনেক এই জুলাই থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়ে যে মানে প্রোডাক্টগুলো তৈরি করা হবে, এই প্রোডাক্টগুলো তো তারা আগে থেকে বুক করা আছে। কিন্তু বুক করা থাকলেও যদি আরেকটু দাম বাড়ে, তখন তো যে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান, উনিও চিন্তা করবে তাহলে আমি আরও কিছু বাড়াবো, না বাড়ালে তো সে পুষাইতে পারবে না। তার মানে ধরেন 15 থেকে 20 টাকা, মিনিমাম 100 টাকা যদি একটা মানে টি শার্টের দাম হয়, তাহলে সেটার আরও এডিশনাল 15 থেকে 20 টাকা দাম বাড়বে। তো এই যে 15 থেকে 20 টাকা যদি দাম বাড়ে, তাহলে বার যে ফিনিশ গুড যে নিবে, সে তো এটা অ্যাডজাস্ট করতে চাইবে না, বা বিভিন্ন অজুহাত দেখাবে যে আমি তো এটা। তার মানে ধরুন যে আমেরিকা এবং ইসরায়েলের ইরানের উপরে যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে সারা বিশ্বই নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে আমাদের যে ম্যানমেড ফেব্রিক, সেটি কারণ যদি চায়না থেকে সবচেয়ে বেশি এটা আমরা র ম্যাটেরিয়ালসটা নিয়ে আসি, এবং আমরা জানি যে চায়না, ইরান বা মিডল ইস্টার্ন যে নানান কান্ট্রিগুলো আছে, সেখান থেকে তারা আসলে প্রায় 70% ক্রুড অয়েল ইম্পোর্ট করে। তো সেটা তো নিশ্চয়ই বাধাগ্রস্ত হয়েছে, এবং এখনও হচ্ছে, কতদিন হবে আমরা জানি না। তাহলে সেটা যদি না করতে পারে, তাহলে তো ডেফিনেটলি চায়না ফেব্রিকের উপরে দাম বাড়াবে। তো এটা আপাতত এটার ইম্প্যাক্টটা পড়ছে না, কিন্তু এটা মনে হচ্ছে যে সামনের দিকে ইম্প্যাক্টটা পড়বে। এবং আপনি যেটা ব্যাখ্যা করছিলেন, তাহলে এতে ধরেন আমাদের যে এখানে যে প্রায় $7 বিলিয়ন যে বিজনেস, এটা কি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে, বা এটা মনে করেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না, হয়তো দাম বাড়াবে, বা একটা প্রবলেমের ভিতরে তো পড়বে?
না, যেমন আমি একটা ফ্যাক্টরির সাথে কথা বললাম, উনি প্রায় 30% তার মানে টোটাল এক্সপোর্টের 30%ই হলো এই ম্যানমেড ফাইবারের প্রোডাক্ট। উনি বলছেন যে আমি অলরেডি ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি, আমি নতুন করে আর নেগোসিয়েশন করিনি যে আমি দাম বাড়ছে না কমছে এটাও আমি দেখিনি, আমি অলরেডি ইম্পোর্ট বন্ধ করে দিয়েছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার 15 থেকে 20 টাকা দাম বাড়বে। তো যা বাড়লে আমি তো বায়ারের সাথে কনভিন্স করে এটা বায়ার নিবে না বা নিতে চাইবে না বা বিভিন্ন অজুহাত দেখাবে, এজন্য আমি অলরেডি বন্ধ করে রাখছি। এটা আমার এক্সিস্টিং যে অর্ডারগুলো আছে এগুলো শেষ হওয়ার পরে তখন আমি আমার নতুন করে বায়ারের সাথে আলোচনা করব যে আমি এই যে 15 থেকে 20 টাকা বাড়ছে, তুমি যদি এগ্রি হও তাহলে আমি নিয়ে আসবো, না হলে এটা কারণ এর প্রভাব তাহলে পড়া শুরু করছে এবং শুধু ধরেন আপনি একজন এরকম ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলেছেন, আপনি তো সবার সঙ্গে কথা বলেন না, হয়তো আরো অনেকে এইভাবেই ভাবছে জি। এটা হলো একটা মানে এটা আমাদের দেশের একটা মানে ধরেন এটা গ্লোবালি এই ম্যানমেড ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে, মানে এখন মানুষ আর এই কটন বেস্টের মানে এটা ছড়ে এসে ম্যানমেডের দিকে ঝুঁকছে, মানে ডাইভার্সিফাইড হচ্ছে। তো আমাদের দেশেও এটা একটা রাইজিং, আমরা দেখছি আমাদের টোটাল এক্সপোর্টের 19% হলো এই ম্যানমেড ফাইবার, এবং এটা মানে গ্র্যাজুয়ালি বাড়ছে এবং অনেক ফ্যাক্টরি আছে যে এটার দিকে ডাইভার্ট করে ফেলছে। এই যুদ্ধটা আসলে এটা একটা বড় ধাক্কা হিসেবে মানে তাদের জন্য একটা বিশাল ধাক্কা। এবং আরও মজার ব্যাপার হলো যে আমাদের দেশে আমি মানে খোঁজ নিয়ে দেখছি যে 5টা ফ্যাক্টরি অলরেডি এই এই সুতা মানে এই ম্যানমেড ফাইবারের যে সুতা এই সুতা তৈরি করার জন্য অলরেডি তারা, এবং এটার ফ্যাক্টরির হাই ইনভেস্টমেন্ট, এখানে মানে নর্মাল ইনভেস্টমেন্ট না, এখানে বড় আকারে ইনভেস্টমেন্ট করা লাগে, বিশেষ করে যমুনা গ্রুপ তারপরে আরও কয়েকটা গ্রুপ এগুলো এটা ইনভেস্ট করছে। তো তারা এইটার জন্য যেটা হবে যে যদি আনইন্টারাপ্টেড যদি সাপ্লাই না হয় পেট্রোলিয়াম, কারণ আপনার এটা তো প্লাস্টিক, ধরেন আপনি 1 সেকেন্ড বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ওটা নষ্ট হয়ে যাবে, আর একটা বাল্ক যদি নষ্ট হয়ে যায় তো অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য এটার জন্য প্রয়োজন হলো আনইন্টারাপ্টেড একবারে সাপ্লাই, পেট্রোলিয়াম সাপ্লাই। তো যখন এই যে 5টা ফ্যাক্টরি বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে তারা দেশে মানে ব্যবসা করার জন্য চিন্তা করছে, যদি এটার এই অয়েল প্রাইস যদি আরও এইভাবে বাড়তে থাকে তাহলে তো তারা তাদের মানে পোষাইতে পারবে, তারা যে হিউজ একটা ইনভেস্টমেন্ট করেছে এটা তাদের জন্য একটা মানে একটা মানে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। মানে আমাদের আসলে এই যুদ্ধের কারণে মানে দুঃস্বপ্ন একের পর এক বেড়েই যাচ্ছে। এমনি তো আমরা ধরেন এই যে মানে তেল পাচ্ছি না, মানুষ গাড়ি চালাতে পারছে না, হ্যাঁ, মোটরসাইকেলের নানান সমস্যা হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও আমরা দেখছি যে নতুন আরেকটা সমস্যা আমাদের সামনে আসছে। ওভারঅলি ইম্প্যাক্ট পড়বে গার্মেন্টসে, তো ওভারঅলি মানে তারাও জানে না আসলে, আমরা এখন নিশ্চিত না যে যুদ্ধ কতদিন চলবে আর এটা কোথায় গিয়ে থামবে, এটা এখনও আমরা নিশ্চিত না। তবে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা যে আমরা একটা বিষয়, আমরা শুধু নাই, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড বা আমাদের মতো যে সব দেশগুলো আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের একটা আশার কথাও শোনাই, সেটা হলো দর্শকদেরকে বলি, সেটা হলো আমরা মূলত আনি হলো চায়না থেকে। তো চায়না ইরানের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে এখনও পর্যন্ত তাদের এই পেট্রোলিয়াম ইম্পোর্টে ডিসরাপশন হয়নি, বা মানে খুব তাড়াতাড়ি হবে এরকমটাও আশা করতে পারছি না, কারণ ইরানের তেল একমাত্র চায়নাই ব্যবহার করে, ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আমরা এখনও ধরে নিতে পারি যে আরও কিছুদিন হয়তো আমরা এই মানে আমরা যে আশঙ্কা করছি ওই আশঙ্কা থেকে মুক্তি পাবো, কিন্তু এটা যদি আরও বেশি প্রলং করে তখন কিন্তু আর এটা থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ হবে। ধন্যবাদ আলামিন। থ্যাংক ইউ।